দর্শক, ইসমানী মির্জা পড়ছে মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা আলোচনা শুরু করতে চাই আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার যে দাবি এনসিপি তুলেছে সে বিষয় থেকে। আপনাদের সাথে থাকবো আমি মানজুর আল মতিন। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু, তিনি সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। আছেন জনাব মোস্তফা কামাল, তিনি উপবার্তা প্রধান বাংলা ভিশন। এবং আছেন জনাব ফরিদুল হক, তিনি যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই ফরিদুল হক, আপনার কাছে আসতে চাই। এই দাবিটা আপনারা তুলছেন অনেক দিন ধরেই, সম্প্রতি আবারও জোরে সোরে তোলা শুরু করেছেন। এই মুহূর্তে নিষিদ্ধ করাটা কেন গুরুত্বপূর্ণ মনে করেন আপনারা, এবং তার প্রক্রিয়াটা কি হবে? জি, ধন্যবাদ মঞ্জুর ভাই আপনাকে। আর আমার সম্মানিত সহ-আলোচক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা, দর্শকদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আগেও আপনার এখানে বলেছি, আবার ওই একই কথা বলতে হয়। নিষিদ্ধর ব্যাপারটা হচ্ছে যে সাধারণত নির্বাহী আদেশে নিষিদ্ধ বলতে আমরা যা বুঝি, এনসিপি ওইভাবে চাচ্ছে না। এনসিপি বলছে যে জুলাই গণহত্যা সহ এর আগে গত 16 বছরে আওয়ামী লীগ যত যত অপকর্ম করেছে সবগুলো অপকর্মের বিচার হতে হবে। প্রথমত এটা একটা বিচারিক প্রক্রিয়ায় আমরা আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের দাবি আমরা করছি। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই বিচার চলাকালীন অবস্থায় আওয়ামী লীগের যে সাংগঠনিক কার্যক্রম, এটাকে একটা নিষেধাজ্ঞা দিতে হবে। বিচার চলাকালীন অবস্থায় তারা সাংগঠনিক কার্যক্রম চালাতে পারবে না। নিষেধাজ্ঞাটা কেন দিতে হবে? কারণ আপনি দেখছেন যে বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগ গুপ্ত মিছিল করতেছে এবং এখন হামলা করা শুরু করেছে। আজকের আপনারা জানেন যে আমাদের নেতা হাসনাত আবদুল্লাহর উপরে হামলা হয়েছে। বলা চলে যে হাসনাত আবদুল্লাহ হচ্ছেন আওয়ামী লীগ প্রশ্নে যারা সবচেয়ে বেশি ভোকাল এনসিপির মধ্যে, তাদের ওয়ান অফ দেম, কিংবা জুলাই গণঅভ্যুত্থান থেকেই যারা আওয়ামী লীগ প্রশ্নে সবচেয়ে বেশি ভোকাল, তাদের ওয়ান অফ দেম হাসনাত আবদুল্লাহ। তো আজকে তাকে টার্গেট করে হামলা করা হয়েছে। এই হামলা যে শুধু হাসনাতের মধ্য দিয়ে শেষ হবে আমরা এটা মনে করতেছি না। এখন প্রবলেম হচ্ছে যে হামলা কারা করতেছে। হামলা করলে আপনি হয়তো বা চিহ্নিত করে 1-2 জনকে গ্রেফতার করতে পারেন, কিন্তু আওয়ামী লীগ যে মিছিল করতেছে, আওয়ামী লীগের লোকেরা যে মিছিল করতেছে বিভিন্নভাবে, এই মিছিলকে কোন প্রক্রিয়ায় আপনি বাধা দিবেন? মানে ওই অর্থে কিন্তু কোনো লিগ্যাল ফ্রেমওয়ার্ক নেই যে তাদেরকে আপনি বাধা দিবেন। তো ওই বাধা দেওয়ার জন্য এই বিচার চলাকালীন অবস্থায়, যেহেতু আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন, তারা জুলাই গণহত্যা করেছে 2009 থেকে 2009 পিলখানা, 13তে শাপলা, 21-এ মোদিবিরোধী আন্দোলন সহ গুম খুন করে নাই এমন কোনো অপকর্ম নেই। তাদেরকে তো বিচারের আওতায় আনতে হবে। বিচারিক প্রক্রিয়া একটা সময় লাগে, মোটামুটি একটা সময় সাপেক্ষ ব্যাপার। বিচারিক প্রক্রিয়া তো একটা মিনিমাম রুলস ফলো করে করতে হয়। এই সময়টাতে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আমরা চেয়েছি। আর একটা কথা আমরা বলেছি যে এই বিচার চলাকালীন সময় তাদের নিবন্ধন বাতিল করতে হবে, তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। নির্বাচনে অংশগ্রহণ না করতে পারার মানে না করতে দেওয়ার ব্যাপারে যে আমাদের যে যুক্তি, সেটা হচ্ছে যে ধরেন বাংলাদেশে 3 মাস পরে 6 মাস পরে একটা ইলেকশন হচ্ছে। ইলেকশন হলে স্বাভাবিকভাবেই তো আওয়ামী লীগের লোকজন, যদি তাদের নিবন্ধন বাতিল আপনি না করেন, তাদেরকে যদি আপনি ইলেকশনে ঠেলে দেন, এখনও জুলাইয়ের যে ট্রমা বাংলাদেশের মানুষের মধ্যে আছে, বিশেষ করে ছাত্র জনতার মধ্যে এবং অন্যান্য বিএনপি জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে যে ট্রমা আছে, আওয়ামী লীগের লোকজনকে দেখলেই তো তারা তেড়ে যাবে, খুব স্বাভাবিক ব্যাপার। তখন একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে। এখন নির্বাচন ঘোষণা করলে আওয়ামী লীগের লোকজন যদি নির্বাচনে আসে, তখন স্বাভাবিকভাবেই প্রশাসন, পুলিশ সহ তাদেরকে নিরাপত্তা দেওয়ার একটা ব্যাপার থাকে। তখন তো একটা যুদ্ধান্তেই পরিস্থিতি তৈরি হবে। এই কারণেও, এবং গত 3টা নির্বাচন 2014, 2018 এবং 2024, এই 3টা নির্বাচনে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কারণেও আওয়ামী লীগ এমনিতেই নির্বাচন করার রাইট অন্তত আগামী 3টা নির্বাচনে নাই বলে আমরা মনে করি। সেই জায়গা থেকে তার নিবন্ধন বাতিল, তার রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা, এবং দল হিসেবে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম সহ গুম খুন, টাকা পাচার সহ যা যা অপকর্ম সে করেছে, সবগুলো অপকর্মের বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আমরা একটা বিচারিক চাচ্ছি। আপনারা কর্মসূচি দিচ্ছেন, বিভিন্ন দলের সাথে আলোচনা হচ্ছে, আপনাদের নিশ্চয়ই এটাও তার মধ্যে রয়েছে যে বিষয়গুলো নিয়ে আপনারা আলোচনা করেন। অন্যরা কি ভাবছেন? তাদের ভাবনা আপনাদের কাছে সাথে মিলছে কি? অনেকের সাথেই মিলছে, আমরা আলাপ করতেছি, অনেকের সাথেই মিলছে। তবে আমরা আহ্বান করব বাংলাদেশের যারা মানে ধরেন আওয়ামী লীগ এবং তাদের দোসররা বাদে, আমরা মনে করি তো জুলাই গণ অভ্যুত্থানে সবাই শরিক, সবাই এটার স্টেক হোল্ডার। মানে কে কোন পর্যায়ে শরিক সেই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু সবাই এটা শরিক। আমি মনে করি আওয়ামী লীগ প্রশ্নে আমাদের এখানে একটা জাতীয় ঐক্য হওয়ার সুযোগ আছে। আওয়ামী লীগ প্রশ্নে জাতীয় ঐক্য হওয়ার সুযোগ আছে। এই জন্য যারা যারা স্টেক হোল্ডার আছেন জুলাইয়ের, প্রত্যেকের এগিয়ে আসা উচিত। এইটা একটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে করলে এটা সরকারের জন্য সহজ হবে বলে আমরা মনে করি। তখন আমরা যে কোনোভাবেই সিদ্ধান্ত নিতে পারবো। সেটা আপনি তখন নির্বাহী আদেশও হতে পারে,
বিচারিক প্রক্রিয়াও হতে পারে, গণভোটের মাধ্যমেও হতে পারে, কিন্তু আওয়ামী লীগ প্রশ্ন বাংলাদেশের জন্য একেবারে মানে প্রাইম কোশ্চেন। এই এত এত অপকর্মের পরেও আওয়ামী লীগকে কোনোভাবেই রেখে বাংলাদেশে আর কখনোই আপনি ডেমোক্রেসি আনতে পারবেন না। কারণ আওয়ামী লীগ এখন থাকা, আওয়ামী লীগের সাথে আর কোনো কোএক্সিস্টেন্স হবে না, আওয়ামী লীগের সাথে কখনোই আর কোএক্সিস্টেন্স হবে না। কারণ যেই ট্রমার ভেতর দিয়ে বাংলাদেশের ছাত্র জনতা গিয়েছে, এইটা সারতে অন্তত 50 বছর লাগবে। মানে এটা তো আমাদের স্মৃতি থেকে মুছে যেতে হবে। আমরা তো মৃত্যুর জন্য ধরেন রাস্তায় নেমেছিলাম, এবং আমরা প্রতিদিন মনে করতাম আজকে বোধহয় আমাদের মৃত্যু হবে, অথবা প্রতিদিন রাত্রে আমরা মনে করতাম আমাদেরকে হয়তো তুলে নিয়ে গিয়ে গুম করে ফেলবে। আমরা এক একজন 15 দিন, 20 দিন, 1 মাস ঘুমাইতে পারি নাই। এই যে ট্রমা, এই ট্রমা থেকে তো দ্রুত বাংলাদেশ বেরোতে পারবে না। এটা তো আমার একার ব্যাপার না, লক্ষ লক্ষ ছাত্র তরুণের ব্যাপার। তো তারা কিভাবে আওয়ামী লীগের সাথে কোএক্সিস্টেন্স করবে, এটা পসিবল না। অতএব এই প্রশ্নে সবাইকে একমত হতে হবে, একটা জাতীয় ঐক্যে আসতে হবে। এবং আমরা মনে করি যে জুলাই যে সনদ তৈরি করার যে প্রক্রিয়া চলতেছে, এই প্রক্রিয়ায় বাংলাদেশের যে রাজনৈতিক দলসহ যারা যারা স্টেক হোল্ডার আছেন, জুলাইয়ের স্টেক হোল্ডার যারা নিজেদেরকে মনে করেন, তারা এগিয়ে আসবেন এবং আওয়ামী লীগকে এই বিচারিক প্রক্রিয়ার মধ্যে নেওয়া, আওয়ামী লীগের রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, এই প্রশ্নে তারা একমত হবেন বলে আমরা এখনও বিশ্বাস করি। সেই জন্য আমরা কি বলে যে বিভিন্ন পর্যায়ে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা চালু রাখছি, আমরা আলোচনা করতেছি। ধন্যবাদ। জনাব দীপু, আপনার কাছে পর্যায়ে আসতে চাই, এই যে মন্তব্যগুলো বা অবস্থান এনসিপি নিচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে, অন্তত তাদের নিবন্ধন বাতিলের ব্যাপারে, সেটার ব্যাপারে বিএনপির এই মুহূর্তের অবস্থানটা কি, এবং যে যুক্তিগুলোর কথা এতক্ষণ জনাব হক বলছিলেন সেটাকে আপনারা যুক্তিগ্রাহ্য মনে করেন কিনা? আপনাকে ধন্যবাদ, সহ আলোচক বৃন্দকে ধন্যবাদ। ফজলুল হক সাহেব খুব চমৎকারভাবেই তাদের দাবির সপক্ষে যে যুক্তিগুলো উপস্থাপন করেছেন, সময় এবং অবস্থার প্রেক্ষিতে তাদের এই দাবির সাথে দ্বিমত করার কোনো পদক্ষেপ বিএনপি এখনো গ্রহণ করেনি। দাবিগুলোর সাথে বিএনপি একমত। আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দলের রাজনীতি করার কোনো অধিকার না থাকাটাই উচিত বলে আমরা মনে করি। একই সময় আমরা এটাও মনে করি বিএনপি একটি রাজনৈতিক দল, সুদীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই দলের বিকাশ, এই দলের জন্ম এবং এই দলের টিকে থাকা, লাগাতার এই সম্প্রতি যে 15-16 বছরের অব্যাহত লড়াই সংগ্রাম, গুম খুন মামলা, 60 লক্ষ বিএনপি নেতাকর্মী মামলার আসামি, 1.5 লক্ষাধিক মামলা বিএনপি নেতাকর্মীদের নামে, কয়েক হাজার নেতাকর্মী গুম খুন, ঘর ছাড়া সবাই, এই যে দিনের পর দিন লাগাতার লড়াই সংগ্রাম এবং আন্দোলনের মধ্য দিয়ে গড়ে একটা রাজনৈতিক দল, আমরা মনে করি রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনীতি দিয়েই নির্মূল করা সঙ্গত। রাজনীতি ছাড়া আইন দিয়ে, যেমন দেশের 71-এর মুক্তিযুদ্ধের পর জামাত স্বাধীনতা বিরোধী শক্তি, জামাত মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত একটি রাজনৈতিক দল, জামাতকে এদেশে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার ফলাফল কিন্তু আজকে জামাত একটা বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল এরকম একটি মাথাচাড়া দিয়ে ওঠার চিন্তা করে। আমরা যদি রাজনৈতিকভাবে জামাতকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারতাম, জামাত যে অপরাজনীতি নিয়ে বিভিন্ন সময় রাজনৈতিক মাঠকে দখল করে নেয়, আমরা যদি সেই অবস্থান থেকে আমরা যদি আমাদের রাজনীতির কথাগুলোকে মানুষের সামনে নিয়ে যেতে পারতাম, তাহলে হয়তোবা তাদের রাজনীতির অবস্থান এভাবে তুলে ধরার সাহস তারা পেত না। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই কাজটি তারা কিন্তু করেছে। আমাদের যে দৃষ্টিভঙ্গি, আমরা মনে করি কোনো দলকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে, এবং সে দলের একথা নির্দ্বিধায় সত্যি, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দীর্ঘদিন একটি অতি প্রাচীন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত। তারা তাদের বিগত বছরগুলিতে সরকার পরিচালনার ক্ষেত্রে যে অপরাধ এবং অপকর্ম করেছে, তাদের অতীতে বিভিন্ন আন্দোলন এবং সংগ্রাম, তাদের অতীতে রাজনৈতিক দলের সৃষ্টির পরবর্তী সময়ে তাদের বিভিন্ন নেতাদের যে কর্মকাণ্ড, 69-এর গণ অভ্যুত্থানের পূর্বেকার তৎকালীন ছাত্রলীগের যা কর্মকাণ্ড, এগুলো এই দেশ সৃষ্টির ইতিহাসের সাথে সম্পৃক্ত, এটা বাস্তবতা। তারাই, সেই রাজনৈতিক নেতারাই পরবর্তীকালে তাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত এবং সরকার পরিচালনার ক্ষেত্রে তাদের ফ্যাসিজম প্রতিষ্ঠার যে লড়াই, যে কর্মকাণ্ড, তার মধ্যে দিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল হিসাবে। সে আওয়ামী লীগের কিন্তু প্রচুর নেতা কর্মী সমর্থকে, যেমন আজকেই
যে কথাটি একটু আগে শুনলাম, আমরা কথায় কথায় এটাও শুনতে পাচ্ছি যে তাদেরই দোসররা, তাদেরই প্রেতাত্মারা হয়তো হাসনাত আবদুল্লাহর পরে আক্রমণ করছে, তারা বিভিন্ন জায়গায় বেরোচ্ছে, যেটা বললেন ফজলুল হক ভাই, তারা স্লোগান দিচ্ছে, তারা মিছিল করছে। তার মানে তাদের অস্তিত্বটা পালিয়ে যাওয়ার পরেও এদেশে বিভিন্ন জায়গা আছে। এখন আপনি নির্বাহী আদেশে নিষিদ্ধ করে দেওয়ার সাথে সাথে এই মানুষগুলো তো নিষিদ্ধ হয়ে যাবে না। জনাব ফরিদুল হক যেটা বলছিলেন যে তারা তো বিভিন্ন জায়গায় মিছিল করছে এবং মিছিলে বাধা দেওয়ার আসলে আপনার আইনগত কোনো ভিত্তি নেই, এটাকে নিষিদ্ধ করেও আপনি একটা দলকে নিষিদ্ধ করার পরে আপনি বাধা দিলেন, বাধা দেওয়ার পরে এই বিভিন্ন এখন তো বাধা দেওয়ার সুযোগ নেই। এখন সুযোগ আছে, রাজনীতি দিয়ে বাধা দিতে হয়, রাজনৈতিকভাবে বাধা দিতে হয়। জাতীয় ঐক্য যেটা তিনি বলেছেন, ঐক্যবদ্ধ একটি, এটি গণতান্ত্রিক রাজনীতি, গণতান্ত্রিকতা দিয়ে এবং রাজনৈতিক দলকে দিয়ে ছাড়া হবে না। আপনি এখন একটা জাতীয় সংসদ নির্বাচন দেন, নির্বাচনে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসুক, আপনি দেখেন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, এমনিই তারা হারিয়ে যাবে, রাজনীতির মাঠে তারা থাকতে পারবে না, এমনিতেই তারা হারিয়ে যাবে। কিন্তু এখন যারা সরকারে আছে, এই সরকারের পক্ষে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলকে মুখোমুখি করার মতো কোনো ধরনের প্রশাসনিক, সরকারি, রাজনৈতিক ক্ষমতা তো নেই বলা যায়। তাহলে এটাকে লড়াই করতে হলে রাজনৈতিকভাবে, রাজনৈতিক সরকার দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করে এদেরকে প্রতিহত করতে হবে। এবং ব্যাপারটা কি এমন যে যেহেতু বিএনপি এই মুহূর্তে সরকারের নেই এবং অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্যোগকে আপনারা যৌক্তিক মনে করছেন, তারপরে যেহেতু আপনারা ক্ষমতায় নেই তাই আপনারা সেটাকে সমর্থন দেবেন, এরকম? আমি বিএনপিকে ক্ষমতায় থাকার বিষয়টাকে আগে আনতে চাচ্ছি না। ক্ষমতায় যেই থাক, এই যে থাকাটা হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত একটি সরকারের ক্ষমতায় থাকা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে যদি বিএনপি আসবে, না আসে অন্য জায়গায় আসবে, তারা আসবে। তারা যখন ক্ষমতায় আসবে তখন দেখবেন এই জাতীয় রাজনৈতিক দলসমূহ, যদি যারা ক্ষমতায় আছে তারা আওয়ামী চরিত্রের মতো ফ্যাসিস্ট হতে না চায়, তাহলে অবশ্যই এদের রাজনীতি করার কোনো সুযোগ বাংলাদেশে থাকবে না। এরা জনগণের সামনে যেতে পারবে না এবং জনগণ নির্ধারণ করে দেবে, জনগণ বলে দেবে এদের এই দেশের রাজনীতি। তার আগ পর্যন্ত আগামী নির্বাচনে আপনি আওয়ামী লীগকে তার প্রতীক নিয়ে অংশগ্রহণ করতে দেওয়ার পক্ষে? আমি নির্বাচনে তার আসা বা না আসার বিষয়টা আমরা ইনভাইট করছি কেন? তাকে নিয়ে আমি আলোচনা করতে যাব কেন? আসার সুযোগ তো থাকছে। আমি এই জায়গাটা, তার সুযোগ থাকবে কি থাকবে না, ইট উইল বি ডিসাইডেড বাই দি ইলেকশন কমিশন। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিক তারা কি করবে। তারা তো একটা কথা বলেছে যে তাদের রাজনৈতিক লাইসেন্স যেটা আছে, পার্টির যে লাইসেন্স আছে, বাতিল করে দিলে তো নির্বাচন আসতে পারবে না। দেখ না বাতিল করে, আমরা তো নিষেধ করতেছি বাতিল করতে, আমরা তো নিষেধ করতেছি না বাতিল করতে। নির্বাহী আদেশে একটা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা আর নির্বাচন কমিশন কর্তৃক একটি লাইসেন্স বাতিল করা, ইট ইজ নট। নিবন্ধন বাতিলের ব্যাপারে বিএনপির আপত্তি নেই বলছে। আমরা হতে পারে এটা আপত্তি অনাপত্তির বিষয় না, এটা যদি তারা করে আমরা বলতে যাব না তোমরা করলা কেন, আমরা বলতে যাব না তোমরা করলা কেন, তারা করুক, জি করে না কেন। ধন্যবাদ। জনাব মোস্তফা কামাল, এই যে ফিরে আসার অন্তত বিভিন্ন জায়গায় এই হামলার ঘটনা বলুন বা ক্ষেত্র বিশেষে মিছিল করার ঘটনা বিভিন্ন জায়গায় আমরা দেখছি, যেটা জনাব হক বলছিলেন যে আইনগতভাবে তো মিছিলকে আপনি বাধা দিতে পারেন, এটা গণতান্ত্রিক অধিকার। তো আওয়ামী লীগের মতো একটা দল জুলাই গণহত্যার পরে আসলে তাদেরকে আমরা কি রাজনৈতিক দল বলতে পারি এখনো, নাকি তারা আসলে একটা অন্য পর্যায়ে চলে গেছে, যেটাকে আপনারা ফ্যাসিস্ট দল বলছি আমরা অনেকদিন ধরেই? তার কি আসলে এই ধরনের অধিকার থাকে কি? খুব সুন্দর প্রশ্ন আপনার, ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগ বিষয়ে দুটো দলের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। দুটো দল হচ্ছে, একটি হচ্ছে এনসিপি, তারা কেন নিষিদ্ধ চায় সেটা ব্যাখ্যা সহ বলছে এবং তাদের ওই অধিকারও আছে, কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে তারা আন্দোলনটা করেছে প্রকাশ্যে বুক পেতে দিয়ে, যাদের মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা ছিল না। এক আর দ্বিতীয় বক্তব্য পরিষ্কার হচ্ছে জাতীয় পার্টির, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না এবং সেই সাথে তাদেরকেও যেন নিষিদ্ধ করা না হয় ওই কথাটুকু সহ বলছে। আর মাঝে যে দুইটি বড় দল অর্থাৎ গণ অভ্যুত্থানের শরিক বা অংশীজন বিএনপি এবং জামাত, তাদের বক্তব্য কিন্তু ধোঁয়াশা। এতক্ষণও দীপু ভাই যেটা বললেন, নিষিদ্ধ চাচ্ছেন না, কিন্তু নির্মূল করতে চাচ্ছেন, বিতাড়িত করতে চাচ্ছেন, প্রতিহত করতে চাচ্ছেন। যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন আছে, মানে তাদের রুট পারমিট আছে, বডি ফিটনেসটা ওইভাবে নেই, তারা ওইভাবে নামতে পারেন না, যে কারণে তারা মাঝে মধ্যে নামেন, যেটাকে আমরা গণমাধ্যমের ভাষায় কখনো বলি ঝটিকা মিছিল। একসময় জামাত অথবা শিবির এভাবে নামলে, আমরা ঝটিকা মিছিল লিখলে ওই সময়ের সরকারি দল থেকে আপত্তি করা হতো। আপনার বোধহয় মনে থাকার কথা যে ওইটাকে বলতে হবে চোরাই মিছিল। অর্থাৎ জামাতের নিবন্ধন নাই, কিন্তু আইনত নাই এখনো। এনসিপি এখনো ওই নিবন্ধন পায়নি,
ওই প্রশ্নে কিন্তু আওয়ামী লীগ অত্যন্ত হৃষ্টপুষ্ট, তাদের নিবন্ধন আছে। যতক্ষণ পর্যন্ত নিবন্ধন আছে আইনত, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু চোরাগুপ্তার প্রশ্ন আসে না, তারা নামতে পারে। কিন্তু নামতে পারে না কেন? যেহেতু তাদের আমলনামা তারা নিজেরাও জানে। আর আওয়ামী লীগ নিজেকে যেই জায়গায় নিয়েছে, তারা কিন্তু একটা দলের মধ্যে থাকেনি। আর আমরা ইংরেজিতে ফ্যাসিস্ট বলি, আসলে আওয়ামী লীগ হচ্ছে একটা উপলব্ধির নাম। বিশেষ করে গত 15-16 বছরে আওয়ামী লীগ হয়ে গেছে একটা উপলব্ধির নাম। আমাদের প্রধান উপদেষ্টার ভাষায় ডাকাতদের পরিবার। তো আমরা ওইভাবে যদি নাও বলি, আওয়ামী লীগ একটা অনুভূতির নামও হয়ে গেছে, একটা উপলব্ধির নামও হয়ে গেছে। সেটা কীরকম? যেখানে আমরা 4 জন আছি, যা করার সব আপনি করবেন, আমরা 3 জন শুধু হুঁ হুঁ করব অথবা ঠিক ঠিক করব। অর্থাৎ আপনি মনোজগতে ফ্যাসিস্ট। একইভাবে আপনাকে কথা বলতে দেব না, সব কথা আমিই বলবো, আর কথা আমারগুলোই সঠিক, ওই ক্ষেত্রে আমি একটা ফ্যাসিস্ট। আওয়ামী লীগ কিন্তু মনোজাগতিকভাবে আর দলের মধ্যে থাকেনি, যদিও তাদের নিবন্ধন ছিল অথবা এখনো আছে। তো ওই কারণে বিষয়টা স্পষ্ট হওয়া দরকার। জামাতের দিক থেকে আগ বাড়িয়ে বলা, যেটাকে বলে, আওয়ামী লীগের পতন হতে না হতেই, অর্থাৎ শেখ হাসিনা পালাতে না পালাতেই জামাতের আমির কিন্তু সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। আওয়ামী লীগ কি ক্ষমা চেয়েছে বা এখনও চেয়েছে? চায়নি। এগুলো কিন্তু বাড়তি কথা। আবার সাধারণ ক্ষমা ঘোষণা করতে গেলে আপনাকে ক্ষমতায় যেতে হয়, ক্ষমতার বাইরে থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করা যায় না। আবার সমান্তরালে বলছেন শেখ হাসিনা যদি ফেরেন, জায়গা হবে কাশিমপুর কারাগারে। সাংঘর্ষিক কথাবার্তা কিন্তু। একদিকে সাধারণ ক্ষমা করে দিলেন, আবার কারাগারে পাঠাবেন। আবার বিএনপির দিক থেকেও তারা নিষিদ্ধ চায় না, সেটা তারা পরিষ্কার করে বলছে যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা ঠিক না। কেন ঠিক না সেটারও ব্যাখ্যা আছে, যে গণতান্ত্রিক রাজনীতিতে নিষিদ্ধ জিনিসের প্রতি বরং মানুষের মোহ বেশি থাকে। এটা আমাদের ছাত্র জীবনেও দেখেছি, এখন এই অর্ধ বার্ধক্যের জীবনেও দেখছি। যেটাকে নিষিদ্ধ বলা হয় ওইটার দিকে আকর্ষণ একটু বেশি যায়। সেটা আমাদের হয়তোবা জাগতিক নিয়ম অথবা আমাদের বৈশিষ্ট্য। তো ওই ক্ষেত্রে আওয়ামী লীগের বিষয়ে কী করবেন সেটা পরিষ্কার করা দরকার। আর এই পরিষ্কার করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর, যেটা ফরিদুল হক স্পষ্ট করে কিন্তু বলেছেন। আবার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব কতটুকু আছে? অবশ্যই দায়িত্ব আছে। যেখানে স্বয়ং প্রধান উপদেষ্টা বলেছেন যে এটা একটি ডাকাত পরিবার, তাহলে ডাকাত পরিবারের জন্য কি করণীয়, ওই দায় কিন্তু সরকারের উপর বর্তায়। আবার দীপু ভাই যেটা বললেন যে তারা নিষিদ্ধ চান না, সেটা পরিষ্কার করেন না, কিন্তু তারা বিতাড়ন করতে চান, নির্মূল করতে চান। এই শব্দগুলোও কিন্তু নিষিদ্ধের চেয়ে একদম তত ভালো শব্দ না, বরং এগুলো এক ধরনের ফ্যাসিস্ট শব্দ। কাউকে নির্মূল করা, প্রতিহত করা, রুখে দেয়া, এগুলো ভালো শব্দ না। এই ক্ষেত্রে অবশ্যই একটা পরিষ্কার জায়গায় আসতে হবে। নির্বাচন কমিশন কিন্তু তার অবস্থান ব্যাখ্যা করে ফেলেছে। দীপু ভাই যেটা বললেন যে নির্বাচন কমিশন দায়িত্ব নিতে, তারা বলেছে এটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। তো আবার দেখেন, এই যে আওয়ামী লীগ প্রশ্নে এত বাদানুবাদ, যারা শরিকজন ছিলেন 5 আগস্ট পর্যন্ত, সিরিয়াসলি শরিকজন ছিলেন, আবার তারা মাঝে মধ্যে বিভেদে পড়েন, আবার তারা মাঝে মধ্যে এক হয়ে যান। কখন এখন? যখন শেখ হাসিনা বলেন যে চট করে আমি চলে আসব, ঠিক ওই দিন সন্ধ্যায় তারা কিন্তু একসাথে হয়ে যান সবাই, এবং প্রধান উপদেষ্টার সাথে তার পরদিনে দেখা করেন, দেখা করে খুব দাঁড়ান, চমৎকার একটা ফটো সেশন করেন। কিন্তু এটা একটা ফ্যাশনের মতো। আবার এখনও যদি শেখ হাসিনা বলেন যে আগের ডেটে টুস করে আসেনি, সামনের ডেটে ঠিকই আসবো, দেখবেন তারা আবার একসাথে দাঁড়াবেন, ফটো সেশন করবেন। মাঝে দিয়ে আরেকটা উদাহরণ আপনাকে দিই, 0 পয়েন্টে একটা বায়বীয় সভা ডেকেছিলেন তারা, ভার্চুয়াল, কোনো অস্তিত্ব সেটার পাওয়া যায়নি। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বা মহল্লা কমিটির কোনো নেতাকর্মীও আমরা কিন্তু দেখিনি, ভার্চুয়ালি ডেকেছেন যে 0 পয়েন্টে সবাই আসো। দেখা গেছে ওই দিন কিন্তু বিএনপি, জামাত, এনসিপি আরও যারা যারা আছে, জাতীয় পার্টি বাদে, তারা সবাই কিন্তু এক কাতারে 0 পয়েন্ট দখল করে নিয়েছেন। তাহলে আওয়ামী লীগের বিষয়ে তাদের মানসিকতা পরিষ্কার করা দরকার। আর সমীকরণের সম্ভবত একটা গোলমাল হচ্ছে, যেহেতু ভোটের রাজনীতি আছে। আওয়ামী লীগের কিন্তু ভোটার আছে দেশে, তারা এই দেশে আছে, সবাই কিন্তু পালিয়ে যায়নি। এরই মধ্যে যেসব খবরাখবর আসছে, কোথাও কোথাও এনসিপির সাথে আওয়ামী লীগের ভালো একটা যোগাযোগ, কোথাও কোথাও বিএনপিতে জয়েন করছে, জয়েন করার পর দুধ দিয়ে গোসল করছে, অর্থ হচ্ছে শুদ্ধ হয়ে গেছে। কোথাও কোথাও বিএনপির আশেপাশে ঘুরে, এমনকি জামাতের আশেপাশে ঘুরে খাসি জবাই করে খাওয়ায়। তাহলে আপনি এগুলোতে সিগন্যাল কিন্তু বাজে। আর এর মধ্যে যেটা অত্যন্ত বেদনাদায়ক, সর্বশেষ আজ হাসনাতের উপর আক্রমণ হয়েছে, এর আগে হান্নান মাসুদের উপর হয়েছে, এর আগে আমাদের আরেকজন সমন্বয়ক, যাকে মাস্টার মাইন্ড উপাধি দিয়েছেন প্রধান উপদেষ্টা,
মাহফুজের বাবার উপর হামলা হয়েছে, আসিফ অর্থাৎ সজীব যিনি মন্ত্রণালয়ে আছেন এখনো, তার বিরুদ্ধে গত পরশু এলাকায় বিশাল সমাবেশ হয়েছে। এর মধ্যে আরো যেটা দুঃখজনক ঘটনা, জুলাই বিপ্লবের একজন শহীদের কন্যা বাবার কবর জিয়ারাত করে ফেরার পথে ধর্ষণের শিকার হয়েছেন, এরপর মেয়েটা আত্মহত্যা করেছে। এই ঘটনাগুলো কিন্তু অত্যন্ত বাজে বার্তা দেয়। সেই ক্ষেত্রে কে মেরেছে কে বকেছে ওই প্রশ্নে যাওয়ার চেয়ে মোটা দাগের প্রশ্ন হচ্ছে এই ঘটনাগুলো ঘটেছে। জি, হাসনাতের উপর কে মেরেছে, হাসনাতকে কে বিরতির আঘাত সময় করেছে হয়ে গেছে, জি। সেটা আরেক প্রশ্ন, কিন্তু হাসনাত যে আহত হয়েছে সেটা তো সত্য। তো এই বিষয়ে অবশ্যই একটা পরিষ্কার সিদ্ধান্তে আসা দরকার আছে। ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চেয়ার মুক্তবাগ। ফিরে আসবো জনাব ফরিদুল হক আপনার কাছে। নারী কমিশনের রিপোর্ট বাতিল করা নিয়ে হেফাজত ইসলাম গতকালকে একটা সমাবেশ করলো এবং সেখানে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ গিয়ে এই যে দাবিগুলো, কমিশনের প্রতিবেদন বাতিলের দাবির প্রতি এক ধরনের সমর্থনও জানিয়ে এসেছেন, গুরুত্ব দিয়ে এগুলো বিবেচনার কথা বলে এসেছেন। এনসিপির অবস্থানটা কি একই রকম, যে আপনারাও আসলে এই কমিশনের পুরো প্রতিবেদনটাই বাতিল চাচ্ছেন? জি, না, ব্যাপারটা হচ্ছে যে যেভাবে হাসনাত আবদুল্লাহকে ওইখানে প্রজেক্ট করা হয়েছে, অন্তত মিডিয়াতে, অনেকগুলো মিডিয়া আপনারা দেখবেন যে পরে রিজয়েন্ডার দিয়েছে। মানে এটা ঠিক আছে যে দাবিতে মানে হেফাজত ইসলামের গতকালকে সমাবেশ ছিল, এখানে মূলত তারা 3-4টা দাবি করেছেন। এর ভেতরে কিন্তু 2013 সালের শাপলা গণহত্যা কিংবা হত্যাকাণ্ড যেটাই বলি সেটার বিচার এবং তাদের অন্যান্য আরও দাবি, বিশেষ করে তাদের নেতাদের বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে এখনও, সেই মামলাগুলো বাতিল এবং লীগ প্রশ্ন, আওয়ামী লীগ প্রশ্ন। হাসনাত আবদুল্লাহ মূলত এখানে আওয়ামী লীগ প্রশ্নেই কথা বলেছেন, কথা বলতে গিয়েছেন, ঠিক আছে। এবং যেটা হয় যে ধরেন আমার সমাবেশে আপনাকে যদি আমি ডাকি, আপনি যদি আসেন, তো আপনার সমাবেশে আমার যাওয়া, আপনি ডাকলে যাওয়াটা, এটা একটা কার্টেসির মতো, একটা পলিটিক্যাল কার্টেসির ব্যাপার আছে। এখন প্রবলেমটা হচ্ছে যে এইখানে গতকালকে মানে হেফাজতের সমাবেশটা প্রধানত এমনভাবে মিডিয়াতে এসেছে কিংবা ওনাদের নেতারাও অনেকে এমনভাবে বক্তব্য দিয়েছেন অ্যাজ ইফ যে এটা শুধুমাত্র নারী কমিশনের রিপোর্টের বিরুদ্ধে। ওদের এটা কিন্তু তা ছিল না, এটা ওনারাই প্রজেক্ট করতে ব্যর্থ হয়েছেন, এটা হেফাজতের নেতাদের দায়। আর হাসনাত আবদুল্লাহ মূলত ওইখানে আওয়ামী লীগ প্রশ্নকেই প্রধানত মানে উনি বক্তব্য দেওয়ার জন্য গিয়ে আওয়ামী লীগ প্রশ্নে, প্রধানত আওয়ামী লীগ প্রশ্নে আমাদের যে অবস্থান সেটাই উনি বলেছেন। এর মধ্যে যেটা হয়েছে যে এখানে তার বক্তব্য যেটা বিবিসি দিচ্ছে, বিবিসি বাংলা, তারা বলছে যেসব কনসার্ন উত্থাপন করা হয়েছে সেগুলোকে অতি সত্বর অ্যাড্রেস করা। আমি ওইটাই বলছি যে এইখানে যেহেতু হেফাজত ইসলামের পক্ষ থেকে এখানে কিছু কনসার্ন আছে, তো উনি বলেছেন যে একটা অ্যাড্রেস করার ব্যাপার। অ্যাড্রেস করার ব্যাপারটা হচ্ছে হেফাজত বাতিল করতে চাইছে, আমরাও তাহলে সেটাকেই সমর্থন করছি, ব্যাপারটা এরকম না। শুরুতে যে দাবিগুলো ছিল তার মধ্যে তো অন্যতম ছিল এই কমিশনের ব্যাপারে তাদের তার কমিশন বাতিল চেয়েছে, কিন্তু আসলে কমিশন বাতিলের ব্যাপারটা অপ্রাসঙ্গিক। সেই দাবিতে যখন একটা সমাবেশ হয়, সেখানে যখন কেউ একজন যান, দায়িত্বশীল নেতা যান, বিশেষ করে একটা দলের কোন পর্যায়ে নেতা যাচ্ছেন সেটাও তো আসলে দল ব্যাপারটাকে কতটুকু সমর্থন করে। এখানে ব্যাপারটা হয়েছে যে আমি দলীয় অবস্থানের ব্যাপারটা বলছি না, দলীয় অবস্থান কি এটা আমি জানি না, এটা নিয়ে আমরা এখনো দলীয় অবস্থান নিতে পারিনি এই কমিশনে। কিন্তু আমি নিজে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে মানে এই নারী কমিশন প্রশ্নে আমি 2-3টা জিনিস কনসার্ন বলতে পারি। একটা হচ্ছে যে প্রক্রিয়ায় এটা গঠন হয়েছে, এটার গঠন প্রক্রিয়ার মধ্যে কিছুটা ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে যে ধরেন এটা একই ধরনের মানুষ দিয়ে গঠন হয়েছে বলে আমার কাছে প্রতীয়মান। ধরেন এখানে প্রধানত যেহেতু আমাদের এখানে এই নারী ইস্যুটা সেন্সিটিভ, এখানে ইসলামিক স্কলারদের অন্তর্ভুক্তির একটা প্রয়োজনীয়তা ছিল বলে আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে। আমি যদিও পুরো রিপোর্টটা পড়িনি, কিন্তু যারা কমিশনে ছিলেন সেই জায়গাটা একটা ব্যাপার। দ্বিতীয়ত নারী ইসলামিক স্কলার তাদের দৃষ্টিভঙ্গিটা কি এটা বোঝা দরকার ছিল কমিশনের জন্য, এটা একটা ব্যাপার ছিল। আরেকটা ব্যাপার হচ্ছে কমিশনের যে রিপোর্টের ভিতরে কমিশন যেটা করেছে, সাধারণত আমাদের অন্য কমিশনগুলো কিন্তু কোনো ফিলোসফিক্যাল এবং কোনো কি বলে যে কালচারাল বিতর্ক এখানে সামনে আনেনি। তারা হচ্ছে যে অবস্থায় আমরা আছি এখানে বাস্তবসম্মত কি সংস্কার করলে এটাকে আমরা একটু বেটার জায়গায় যেতে পারি। সংস্কার তো আসলে ক্রমে বেটারের দিকে যাওয়া সংস্কার। আমরা এরকম একটা ইন্টারিম সময়, একটা গণ অভ্যুত্থানের পরে আমরা একটা ধরেন ফিলোসফিক্যাল বিতর্ক তুলে কিংবা একটা কালচারাল ওয়ার শুরু করে আমরা তো এটাকে সমাধান করতে পারবো না। আমাদেরকে একটা খুব প্র্যাগমেটিক এবং প্র্যাকটিক্যাল ওয়েতে তারা তো খুব সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দিয়েছে। সুনির্দিষ্ট প্রস্তাবের ভিতরে ধরেন এখন মনে করেন যে আপনি একটা প্রস্তাব দিলেন, যেমন ধরেন উত্তরাধিকার আইনের ব্যাপারে ওনারা যেটা বলেছেন যে সম অধিকার করতে হবে। এখন এটার পক্ষে বিপক্ষে ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে অলরেডি উত্তরাধিকারে ধরেন যেই যতটুকু অধিকার দেওয়া আছে নারীদেরকে সেটাই তো নিশ্চিত হচ্ছে না।
আপনি বাংলাদেশের ধরুন, প্রায় হিন্দু প্রতিটা ঘরে নারীদের ঘরে তো পাবেন। কোনো ধরনের অধিকারই নেই সম্পর্কে, জীবন সত্ত্বের বাইরে তারা কিছুই পান না, তো সেখানে কোনো পরিবর্তন আপনারা করতে চান না দল হিসেবে? না, এই ব্যাপারে আমরা তো আসলে কাজ করতেছি। এই ব্যাপারে এখনই মন্তব্য করাটা কঠিন। আমাদের এই নারী কমিশনের রিপোর্ট নিয়ে আমাদের কাজ চলেছে। আমি যেটা মনে করি যে সেটা হচ্ছে যে কমিশনের এই রিপোর্টটার পরে যেহেতু বিভিন্ন দিক থেকে অনেক মানে প্রতিবাদ আসছে, অনেক কনসার্ন আসছে, এই রিপোর্টটাকে রিভিউ করা দরকার, এটাকে একটা রিভিউ করা দরকার, এবং এইখানে রিভিউ করার ক্ষেত্রে আরও বেশি ইনক্লুসিভ হওয়া দরকার। এবং এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে যে কমিশনটা গঠন করে যে প্রক্রিয়া এটা করা হলো, এই বিতর্কটা না উস্কে দিলেও হতো, কারণ আমাদের আসলে একটা জাতীয় কিন্তু এই ঐক্যমত প্রশ্নগুলো দরকার। কি কমিশন গঠনের সময় আপনারা তুলেছিলেন যে কমিশন গঠনের প্রক্রিয়া? কমিশন গঠনের সময় প্রথমত আমরা তো তখন এনসিপি দল হিসেবে ছিলাম না, আমরা বিভিন্ন জন ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় জাতীয় কথাবার্তা নাগরিক কমিটি বলেছি। ছিল। নাগরিক কমিটি কিছু বলেছে কিনা আমার এটা এই মুহূর্তে স্মরণ পড়ছে না, আমি এই মুহূর্তে বলতে পারছি না। তো আমি মনে করি যে এই বিতর্ক এবং দুই দিকেই ধরেন এটাকে নিয়ে যারা ব্যাপক মাত্রায় বিরোধিতা করলেন তাদের ব্যাপারটাও আমি মনে করি যে তারা আরো মানে কি বলছে আরো গণতান্ত্রিক ওয়েতে এটাকে বিরোধিতা করার সুযোগ ছিল। যে ভাষা প্রয়োগ করা হয়েছে খুবই দুঃখজনক যে দায়িত্বশীল লোকেরা যাদেরকে এখানে ধরেন মানে কি বলবো যে এখানে আমরা একটা মানে কি বলে বেশিরভাগ মুসলমানের দেশ, এখানে যারা ইসলামিক নেতা হিসেবে যাদেরকে আমরা চিনি কিংবা সমাজের মানুষ যাদেরকে চেনে, তারা যে সমস্ত ভাষায় আক্রমণ করেছেন এটা খুবই দুঃখজনক, এটা খুবই দুঃখজনক আমি মনে করি। কিন্তু এই বিতর্কটা উস্কে দেওয়ার জন্য সরকার এবং কমিশন তাদের আরও দায়িত্বশীল আচরণ করা দরকার ছিল বলে আমি মনে করি, কিন্তু সেটা হয়নি। এখনও সময় আছে, এখনও খুব অনেক বেশি দেরি হয়েছে বলে আমি মনে করি না। দুই পক্ষকেই সহনশীল হয়ে ডায়ালগের মধ্য দিয়ে এটাকে সমাধান করা সম্ভব বলে আমি মনে করি। রিভিউ করা দরকার, কোথায় কোথায় প্রবলেম আছে সেই প্রবলেমগুলোকে আমলে নেওয়া দরকার। মানে আপনি একটা প্রস্তাব রেখেছেন, আমি একটা যদি এটা বিরোধিতা করি নিশ্চয়ই আমার একটা কনসার্ন আছে, সেই একটা কথা কনসার্নটা বলা আমলে হচ্ছে যে নেওয়া দরকার। কমিশনের রিপোর্টটা তো আর শেষ কথা নয়, এটা তো একটা আলোচনার ভিত্তি, যেটা ঐকমত্য কমিশনের সাথে যখন আলোচনা হবে তখন বিষয়গুলো আসবে। সেই ক্ষেত্রে কেন সেই আলোচনার আগে আসলে এই রিপোর্টটাকে রিভিউ করার প্রয়োজনীয়তা আপনি দেখেন? না, আলোচনার আগে, কারণ এখানে সিরিয়াস কিছু কনসার্ন যেহেতু দেখা গেছে, মানে এবং এটার কমিশন যে প্রক্রিয়ায় রিপোর্টটা তৈরি করেছে, ধরেন কমিশন কাদের সাথে কথা বলতেছে, কোন কোন পর্যায়ের মানুষের সাথে কথা বলছে, এটা খুব গুরুত্বপূর্ণ। মানে ধরেন আমি বললাম যে এটা অনেকটা মনোলিথিক হয়েছে এই কমিশনের গঠনটা, এবং তারা যাদের সাথে কথা বলেছে আমি যতদূর আমি এটা সম্পর্কে তথ্য নিয়েছি এবং আমি যতদূর পড়েছি এখানেও কিছুটা মনোলিথিক হয়েছে। সে ধরেন আমাদের একটা মোটা দাগে একটা কৃষি সমাজ, ধরেন আমাদের কৃষি ব্যবস্থার ভেতরে আমি দেখি যে প্রায় 60% অবদান হচ্ছে গিয়ে নারীদের। তাহলে এই পুরো কৃষি ইন্ডাস্ট্রিতে, মানে কৃষিকে আমি ইন্ডাস্ট্রি বলতেছি, পুরো কৃষি ইন্ডাস্ট্রির ভেতরে যে নারীরা কাজ করে সেই নারীদের প্রতিনিধিত্ব কোথায় এই কমিশনে? কিংবা ধরেন আমাদের মাদ্রাসায় পড়ে যে মেয়েরা, যারা ধরেন আপনি দেখেছেন যে জুলাইতে ধরেন টি শার্ট পরা মেয়েরা এবং বোরকা পরা মেয়েরা একসাথে লাঠি নিয়ে নামতেছে, খুব আইকনিক একটা ছবি আছে। তাহলে তাদের উপস্থিতি এখানে কোথায়, তাদের কনসার্নটা কোথায়, তাদের আপনি মতামত নেবেন না? তারাও তো আমাদের সমাজের পার্ট। আমি নারীদের পার্টি বলছি, পুরুষদের ইস্যুতে যাচ্ছি না, নারীদের পার্টি বলছি। সেই নারীরা কোথায়? আরেকটা ব্যাপার হচ্ছে যারা এটা বিরোধিতা করলেন পুরোটাই দেখা মনে হলো যে একটা পুরুষরা বিরোধিতা করতেছে, তো মনে হচ্ছে যে অ্যাজ ইফ একটা নারী পুরুষের একটা বিরোধিতা তৈরি হচ্ছে, মানে এরকম একটা মেকি বিরোধিতা তৈরি করার ব্যবস্থা। এটা আসলে ঠিক না। আমাদেরকে আসলে প্রত্যেককে মানুষ হিসেবে দেখা এবং পুরুষ এবং নারীকে এইভাবে সামনাসামনি মুখোমুখি দাঁড় করে দেওয়ার যে চেষ্টা, এটা করাটা ঠিক হয়নি। যেমন ধরেন কমিশনে কেন একজন পুরুষ নেই? নারীদের প্রবলেম কি শুধু নারীরা ফেস করবে? কেন একজন কমিশনের মেম্বার একজন পুরুষ ছিলেন না? এরকম অনেকগুলো কনসার্ন এখানে আছে। আমি মনে করি এই কনসার্নগুলো নেওয়া দরকার, নিয়ে এটাকে আসলে রিভিউ করা দরকার, এটাকে মিনিমাইজ করা দরকার, এটা যাতে উত্তেজনাটা না বাড়ে। এটা এখানে একটা ধরেন মনে হচ্ছে যে অনেকটা একটা কালচারাল ওয়ার তৈরি হচ্ছে, একটা প্রক্সি ওয়ার। বিশেষ করে ফেসবুকে গেলে দেখবেন যে একেবারে মনে করেন যে দুই পক্ষই একটা অনর অবস্থান নিয়ে থাকে। এইভাবে এরকম সমস্যার সমাধান হবে না, এটাকে এগিয়ে আসতে হবে। সরকারই আমি মনে করি এটার উদ্যোগ নেবে। ধন্যবাদ। জনাব দীপু, এই কমিশনের যেসব বিষয়ে সামনে নিয়ে এসেছে কমিশনের রিপোর্টে, সেখানে যেমন পারিবারিক আইন সবার জন্য একরকম করার বিষয় আছে, এর পাশাপাশি বিবাহিত সম্পর্কের মধ্যে ধর্ষণের বিষয়, সেটি নিয়েও বিস্তর বিতর্ক হচ্ছে। বিএনপি আসলে দল হিসেবে কি ভাবছেন, আইনজীবী হিসেবে আপনি কি ভাবছেন? দেখুন, আমরা প্রথমে এই সংস্কার বিষয়টা নিয়ে বিএনপি এখন একটা পরিষ্কার মতামত দিয়ে ফেলেছে ইতিমধ্যে জাতির কাছে। সেটা হলো বাংলাদেশে অনিবার্যভাবে একটি আন্দোলন প্রয়োজন ছিল, যে আন্দোলনটা ক্রমাগত চলতে চলতে একটা পর্যায়ে এসে আমাদের অসীম সাহসী ছাত্রদের একটা অগ্রভাগে নেতৃত্বের সফল সমাপ্তি হয়েছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই।
সমাপ্তির পরে মোটামুটি বলা যায় পলাতক যারা তারা বাদে আর সকল জাতি ঐক্যবদ্ধভাবে বর্তমান উপদেষ্টা সরকারকে এই দেশ পরিচালনার নির্ধারিত একটা পদক্ষেপ গ্রহণের দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছে। দায়িত্বটা কি? একটা দেশ কখনোই নির্বাচিত সরকার ছাড়া পরিচালিত হওয়া সঠিক নয়। এই নির্বাচিত সরকার পরিচালনা করার জন্যে, গঠন করার জন্যে যে অনিয়ম, যে দুরবস্থা, যে অচল অবস্থা তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে, সেটার পরিসমাপ্তি করে একটা পরিবেশ সৃষ্টি করে দেয়া হোক, যে পরিবেশের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্ব চলে আসবে এবং তারা সিদ্ধান্ত গ্রহণ করবে এই দেশ এবং জাতি কীভাবে পরিচালিত হবে। আজকে যে বিষয়গুলো, যেমন ধরেন এই নারী কমিশন, যেটা এতক্ষণ ফজল ভাই যেটা বলছিলেন, এখানে এমন কিছু বিষয় আসছে যেগুলো আমাদের প্রতিষ্ঠিত ধর্ম মতের সাথে সাংঘর্ষিক। উত্তরাধিকার আইন যেটা ইসলাম ধর্মে আছে, উত্তরাধিকার আইন যেটা হিন্দু ধর্মে আছে, আপনি এখন এই আইনগুলোর বিরুদ্ধে যখনই অবস্থান গ্রহণ করবেন, অত্যন্ত সঙ্গত কারণেই মুসলিম অধ্যুষিত এই বিশাল দেশের সেই নারী মহিলারাও হয়তো এই নারী কমিশনের রিপোর্টের বিপক্ষে আন্দোলনে মিছিল। আইনজীবী হিসেবে তো আপনি ভালো করেই জানেন, ভারতে হিন্দু অধ্যুষিত দেশ, সেখানে নারীদের সম্পত্তিতে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত হয়নি এত বছর পরে। ভারত যদি হিন্দু অধ্যুষিত দেশ হয়ে নারীদের সম্পত্তিতে অধিকার দিতে পারে, বাংলাদেশে কেন সেটা পারবে না? বাংলাদেশ কিন্তু এটা বলে নাই। এটা পারার জন্য যে প্রক্রিয়া প্রয়োজন, সে প্রক্রিয়া আপনাকে যেতে হবে। সেটা না যাওয়া পর্যন্ত একটি সাংঘর্ষিক অবস্থা তৈরি করলে মূল বিষয়টি পিছিয়ে যাবে। মূল বিষয়টি পিছিয়ে যাবে। যেমন ধরেন হেফাজত সহ বিভিন্ন ইসলামী দলগুলোর এখন যে যুদ্ধাঙ্গী মনোভাব এই ইস্যুগুলোতে, তাতে যে পরিবেশ সৃষ্টি হবে, সেই পরিবেশটা কিন্তু মূল আমরা যে দিকটা এগোতে চাই সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। সেজন্য একটি আলামত আমরা লক্ষ্য করছি। এটা তো ভালো দিক নয়। এই জাতীয় সংস্কার সেগুলোই করা উচিত যেগুলো করার মতো শক্তি, সামর্থ্য, পরিবেশ এবং সঙ্গতি চলমান সরকারের আছে, এবং সেই সময়টুকু সে নিলে জনগণও মেনে নেবে, সরকারও হজম করতে পারবে। নাহলে এর বাইরে হাত দিয়ে টোটাল বিষয়গুলোকে এলোমেলো করে ফেললে এমন একটা পরিবেশ তৈরি হবে যে পরিবেশটা আমাদের জন্য স্বাস্থ্যকর নয়। আমরা আরেকটি পরিবেশ তৈরি করতে চাই না, যা আমাদের এই দেশ, এই জাতি এখন চায় না। কিন্তু দল হিসেবে বিএনপি ভোটারদের বলবে না যে তারা নারীদের জন্য আসলে কি ধরনের সংস্কার করতে চায়? ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 19 দফা, বেগম খালেদা জিয়ার পরবর্তীকালের 21 এবং ভিশন 30 এবং তার পরবর্তীকালে আন্দোলনরত প্রায় সকল রাজনৈতিক দলসমূহের সমর্থনে যে 31 দফা বাস্তবায়নের জন্য কথা বলা হয়েছে, সেখানে নারী অধিকার সম্পর্কে খুব স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। নারীদের অধিকার নিশ্চিত করা, তাদেরকে ধর্মীয় যে ব্যাখ্যা দেওয়া আছে তার সাথে সাংঘর্ষিক না করেও নারীদের অধিকারকে স্পষ্ট করার জন্য যে প্রস্তাব 31 দফার, মানে হিন্দু নারীদের যেহেতু হিন্দু ধর্মে বলা রয়েছে তাদের সম্পত্তিতে কেবলমাত্র জীবন সত্য, বিএনপি সেখানে হাত দিতে যাচ্ছে না। বিএনপি হাত দিতে চাচ্ছে না এরকম কথা বলে নাই। এই কাজগুলো করতে হলেও যেমন ফজল ভাই বলেছেন যে ইসলাম ধর্মের কোনো বিষয়গুলোকে নিয়ে, নারী ধর্ম নিয়ে কথা বলতে গেলে ইসলামিক স্কলার এদের মতামত প্রয়োজন আছে, হিন্দু স্কলারদের মতামত প্রয়োজন আছে যে কোনভাবে কাজটাকে করলে অ্যাডজাস্টেবল হবে। যদি তা না করে আপনি আপনার ইচ্ছা মতো একটু কিছু করলেন, সেটাকে প্রতিষ্ঠিত করার মতো শক্তি আপনার নাই, আপনি কি করে করবেন? আজকে এই সরকারের মানে ইসলামী যারা স্কলার রয়েছেন বা হিন্দু ধর্মে যারা স্কলার রয়েছেন, তারা রাজি না হলে এমন কোনো সংস্কারের দিকে বিএনপি বিষয়টা কিন্তু এরকম নয়। বিষয়টি ব্যাখ্যায়িত আপনার মনে থাকতে পারে, আমাদের দেশে যখন পরিবার পরিকল্পনা অ্যাডাপ্ট করা হয় ডিউরিং দ্য রেইন অফ আইয়ুব খান, তখন প্রথমে বাংলাদেশে তৎকালীন পাকিস্তানে মারাত্মক আন্দোলন হয়েছিল মুসলমানদের মধ্যে, এবং বিভিন্ন বড় বড় আলেমরা এমন এমন ফতোয়া দিচ্ছিলেন যে ফতোয়ায় এই পরিবার পরিকল্পনা গ্রহণ করাটা খুব কঠিন হয়ে পড়েছিল। তারপরেও আস্তে আস্তে সেটা কিন্তু অ্যাডাপ্টেড, এবং এই দেশের জনগণ অ্যাকসেপ্ট করেছে সাগ্রহে। এখন প্রকাশ্যেই ফ্যামিলি প্ল্যানিংয়ের সমস্ত সরঞ্জাম বিক্রি হয়, প্রচার প্রচারণা হয়, দো ইট ইজ এন ইসলামিক কান্ট্রি। এই জন্য বিষয়টাকে বুঝতে হবে যে আমি কখন
কোন প্রক্রিয়ায় কোন কাজটা করলে সেটা জনগণ গ্রহণ করবে, জনগণকে উস্কে দিয়ে আরেকটা মহলকে উস্কে দিয়ে আরেকটা বিরোধপূর্ণ অবস্থা তৈরি করে দেওয়ার উদ্দেশ্যে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করা হয়, সেটা কিন্তু প্রকারান্তরে হটকারিতা হবে। এবং মানে সেটা এই জাতির জন্য হেফাজতে ভালো ইসলামের হবে না। এই অবস্থান তো অনেক পুরনো এবং এটা সহসা পাল্টে যাবে এমন তো ভাবার কোনো কারণ নেই। তাহলে হেফাজতে ইসলামের এই বিরোধিতাগুলো অব্যাহত থাকলে বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদেরও ক্ষেত্রে বিশেষে তাদের যে পারিবারিক আইন সেগুলো পরিবর্তনের ক্ষেত্রে যে তাদের ধরুন এখনো তো বিবাহ বিচ্ছেদ হিন্দুদের মধ্যে নেই, তো এই পরিবর্তনগুলো আসলে কি প্রক্রিয়া বিএনপি করতে চায়? এই বিষয়গুলো কিন্তু সময়ের মানে টাইমটা হচ্ছে সময় যেতে থাকবে, সময়ের সাথে সাথে এই বিষয়গুলোর সমাপ্তি সফলভাবে হবে। আপনি সময় যেতে দেবেন না। একটা সময়, এখন যে সময়টা, এই সময়টা মানুষের চাহিদা কি, এই সংস্কারগুলো নিয়ে জনগণের সঙ্গে কথা বলেন। জনগণ কিন্তু অত আগ্রহ নেই সংস্কারগুলো নিয়ে। জনগণ এখন পরিপূর্ণভাবে কথা বলতে চায় তাদের নিজেদের অধিকারগুলোকে নিয়ে। আপনি সেটা করেন। আগে দেশের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম সংস্কার আর স্থিতিশীল অধিকারের করেন। বিরোধটা কোথায়? জনগণের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করেন। এই যে আওয়ামী লীগের এখন পর্যন্ত বাংলাদেশের উপরে আওয়ামী অত্যাচারের যে বিভিন্ন কৌশল, এই কৌশলগুলোকে বন্ধ করেন। জাতীয় ঐক্যমত সৃষ্টি করে আপনি ভারত আপনার দেশটাকে যেভাবে কুরে কুরে খায়, এর বিরুদ্ধে জনগণের ঐক্যমত যেটা তৈরি হচ্ছিল, এই ঐক্যমতটাকে আপনি এক জায়গায় আনেন। এখনই এই মুহূর্তে এমন এমন কোনো ইস্যু তৈরি করেন না যে ইস্যুগুলো জনগণকে বিভাজিত করে। না, আমার প্রশ্ন হচ্ছে এই ইস্যু যখনই আসবে তখনই তো এই প্রশ্নগুলো, এই বিরোধিতা ঘটবে, তখন কি বিএনপি যথারীতি পিছিয়ে যাবে? কেন পিছিয়ে যাবে? এটা তো পিছিয়ে যাওয়া নয়। এটি কি হচ্ছে, পলিটিক্সটা কি বলে, ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপ ব্যাকওয়ার্ড। যদি কখনো এরকম হয়, পিছান 2 হাত। প্রয়োজন নাই তো আপনার দেশটাকে কোনো বিপজ্জনক অবস্থার মধ্যে ঠেলে দেওয়া। আজকে যে ইস্যুগুলো আমাদের সামনে আসছে, এই যেমন ধরেন হঠাৎ করে একটা নতুন ইস্যু তৈরি হয়েছে, মানবিক করিডোর দিতে হবে। জি, রোহিঙ্গা আমরা নিজেরা বাঁচতে পারতেছি না, রাখাইনরে বাঁচানোর জন্য আমরা একটা করিডোর দিয়ে বাংলাদেশের মধ্যে স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা প্রসারিত করে ফেলবো। কেন? এটা প্রয়োজন? জড়িয়ে পড়ার ইচ্ছা তাদের নেই। এটা প্রয়োজন কি? ধন্যবাদ। জনাব মোস্তফা কামাল, আপনার কাছে আসি এ পর্যায়ে। মুসলিম পারিবারিক আইনের বড় পরিবর্তনগুলো বাংলাদেশের সময়ের আগে পাকিস্তান আমলে হয়েছে, আইয়ুব খানের আমলে স্বৈরশাসক ছিলেন এবং সে সময় এই ধরনের বিতর্ক ছিল। হিন্দু পারিবারিক আইনে আসলে এখন পর্যন্ত সেই পরিবর্তন নেই, যেটা একটু আগে বলছিলাম যে এখন পর্যন্ত সেখানে বিবাহ বিচ্ছেদেরও কোনো আইন নেই। বিভিন্ন সময় করার চেষ্টা হলেও এই বিরোধিতাগুলো এসেছে। সেক্ষেত্রে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য, সম্পদে নারীর অধিকার নিশ্চিত করার জন্য যে সংস্কারগুলোর কথা নারী সংস্কার কমিশন বলছে, তার ভবিষ্যৎ কি একেবারেই অন্ধকার? জি, কিছুটা গোঁজামিলও আছে ওখানে। অন্ধকারের পাশাপাশি কিছু গোঁজামিলও আছে। প্রথমত, যদি মানবাধিকার ঠিক থাকে, সেই ক্ষেত্রে নারীর অধিকারের জন্য আলাদা অধিকার নিয়ে কোনো কমিশনও করতে হয় না, একেবারে অপ্রাসঙ্গিক হয়ে যায় বিষয়টা। আপনি দেখেন কোত্থেকে আসছে বিষয়টা, হেফাজতের সমাবেশ থেকে। ওখানে গুরুত্বপূর্ণ দাবি ছিল শাপলা চত্বরের ওই ট্র্যাজেডির বিচার, গুরুত্বপূর্ণ দাবি ছিল পিলখানা ট্র্যাজেডির বিচার, গুরুত্বপূর্ণ দাবি ছিল শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগের বিচার। কিন্তু দেখা গেল কিছু কিছু গণমাধ্যমে টেনে ফোকাস করা হয়েছে শেষ দিকের দাবিটা, অর্থাৎ নারী অধিকারের বিষয়টা, আবার নারী কমিশনের বিষয়টা। তো নারী কমিশনের গঠন বিষয়ক কিছু প্রশ্ন অবশ্যই আছে। আবার যেখানে এই প্রশ্নটা আলোচিত হয়েছে, অর্থাৎ হেফাজতের সমাবেশে, ওখানে কিন্তু কোনো নারীর উপস্থিতি আমরা দেখিনি। আবার এখানে তো প্রশ্ন আছে, কোথায় হয়েছে সমাবেশটা? সোহরাওয়ার্দী উদ্যানে। তো মনে করতেই হয় এই সোহরাওয়ার্দী উদ্যানেই কিন্তু এই হেফাজতে সমাবেশ করেছিল আওয়ামী লীগ আমলে, যেখানে আগের প্রধানমন্ত্রীকে বলা হয়েছিল কওমি জননী। এগুলো কিন্তু মনে রাখার বিষয়। আবার কখন হয়েছিল ওই সমাবেশটা? ওই দিন একটা পাবলিক পরীক্ষা ছিল। বাংলাদেশের ইতিহাসে রেকর্ড এটা, যে ওই পাবলিক পরীক্ষাটা স্থগিত রাখা হয়েছিল ওই দিন। কিন্তু কিছু গণমাধ্যম অথবা কিছু অতি উৎসাহী নিউজটা টানলেন, যেটা ফোকাস করলেন বা পিক করলেন, যেটা যে নারী কমিশনের বিষয়টাকে এমনভাবে নিয়ে আসলেন। কিন্তু আপনি বিবেচনা করে দেখুন, এই সময়ের প্রেক্ষিতে নারী কমিশন কিন্তু খুব প্রাসঙ্গিক নয়। এর চেয়ে অত্যন্ত জরুরি আরও কিছু বিষয় কিন্তু ছিল। হেফাজতের শাপলা চত্বরে যেই হামলা হয়েছে, ওটা নিয়ে আলোচনা হতে পারত পিলখানা ট্রেজেডি নিয়ে। যখন নারী কমিশনকে আলাদা করে টানা হলো, এর মধ্যে একটা উদ্দেশ্য কিন্তু পরিষ্কার। আবার এই হেফাজতের কাছ থেকেও তো এটা যুদ্ধের বিষয় নয়। হেফাজতও যেভাবে সমাবেশটা করেছে, গোটা আবহটা যেভাবে তারা প্রকাশ করেছে, যেসব শব্দ তারাও প্রয়োগ করেছে, মনে হয়েছে যেন যে এই সমাবেশটা নারীদের বিরুদ্ধে কোনো সমাবেশ,
গোলমালটা কিন্তু ওখানে। তো এতে করে আমরা একদিকে যেমন অন্ধকারেই থেকে যাচ্ছি, আবার বিরোধও থেকে যাচ্ছি, আবার বিরোধ জিয়ে রাখছি। হিন্দু আইন, মুসলিম আইন একটা ব্যবধান আছে, ধর্মীয় ব্যবধান যেমন আছে, আইনও ব্যবধান আছে। তো যখন আইন সময় উপযোগী হয় না, মানবাধিকার উপযোগী হয় না, তখন আপনি নিশ্চয়ই জানেন আমরা সেটাকে কালা কানুন বলি। আসলে কানুন, কালা নামে কোনো কানুন নেই, অর্থাৎ কালো আইন নামে কোনো আইন নেই। তো যার অনিবার্য পরিণতিতে আমাদেরকে এই সময়টাতে অ্যাটেনশন দিতে হয় ওই রকম একটা বিষয়ে। তার চেয়ে যদি আলোচনা হতো বা ইমপ্যাসিস দেয়া হতো যে পুলিশ সংস্কার কতটুকু হলো, আরও যদি গুরুত্ব দেওয়া হতো প্রশাসন সংস্কার কতটুকু হতো, এনসিপি সহ আরও যারা যারা আছে ওই আন্দোলনের স্টেক হোল্ডার, তাদেরকেও যদি প্রশ্ন করা যেত, হেফাজতকেও প্রশ্ন করা যেত যে আন্দোলনটা তো ছিল শিক্ষার্থীদের আন্দোলন, মূলত ফ্রন্টলাইনে শিক্ষার্থীরাই ছিল। তো শিক্ষা কমিশন কোথায়? শিক্ষা বিষয়ক কোনো কমিশন হয়েছে এখন পর্যন্ত? অথবা আমাদের পাঠ্যসূচি কি হবে, পাঠ্যক্রম কি হবে, ওই বিষয়ক কোনো আলোচনা কিন্তু নেই। আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এনসিপির কাছে সম্ভবত এই সংক্রান্ত তথ্য নাই, সরকারের কাছ থেকেও আমরা এখন পর্যন্ত পাই নাই, যে কতজন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান অর্থাৎ ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে প্রিন্সিপাল পর্যন্ত এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ফেরেননি। কতজন? এখনও ফেরেননি অনেকেই। আমরা ইমাম পালিয়েছে বলে যে ইমাম পর্যন্ত পালিয়েছে, মাঝপথে যে ভাইস চ্যান্সেলর পালিয়েছেন, প্রিন্সিপাল পালিয়েছেন, তারা কিন্তু এখনও শিক্ষা প্রতিষ্ঠানে ফেরেননি। এই ক্ষেত্রে এনসিপির কিন্তু একটা বড় দায়িত্ব আছে, যেহেতু তারা ফ্রন্টলাইনার। বড় দায়িত্ব আছে বিএনপির, যেহেতু রাজনৈতিক দল হিসেবে তারা মুরব্বীর পজিশনে, সবচেয়ে বড় দল এই মুহূর্তে। কিন্তু আমরা দেখলাম যে ওই বিষয়ের ধারে কাছেও কিন্তু কেউ নাই। আবার শিক্ষার্থী যাদেরকে বলি, ফরিদুল হককেও আমরা শিক্ষার্থী বলি, আসলে উনি এখন আর শিক্ষার্থী না, তারপরে শিক্ষার্থী বলি, এটা একটা আদরের শব্দ হয়ে গেছে শিক্ষার্থী। তারাও কিন্তু ক্লাসে ফেরত যায়নি ঠিকঠাকভাবে, এখনও তারাও ঠিকঠাকভাবে পরীক্ষা দিচ্ছে না, ক্লাসেও যাচ্ছে না। তো এই বিষয়গুলো তো আলোচনায় আসা উচিত ছিল এবং তাদের দিক থেকে বরং কিন্তু প্রেশার তৈরি করা উচিত ছিল। নারীদের অধিকারের প্রশ্নের সংস্কারের যে প্রসঙ্গগুলো, সেগুলো কি একেবারেই অপ্রাসঙ্গিক? না, অপ্রাসঙ্গিক নয়, অপ্রাসঙ্গিক নয়। কিন্তু আমি যেগুলো বললাম, শিক্ষা অথবা প্রশাসন অথবা পুলিশ এর চেয়ে কম গুরুত্বপূর্ণ, সেটা নির্দ্বিধায় বলা যায়, অন্তত এই সময়ের জন্য। কেন? সেটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় আছে। বিএনপি সংস্কার সবগুলোই তো রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, কিন্তু কিছু তাহলে এটা কেন কম গুরুত্বপূর্ণ নারীর বিষয়ে সংস্কার? একটু স্পর্শকাতর বিষয়টি, এখানে ধর্মের বিষয় আছে, রাজনীতির বিষয় আছে, অবশ্যই এটা স্পর্শকাতর। আর স্পর্শকাতর বিষয়ে কথা যত কম বলা যায় সেটা কিন্তু সবার জন্য ভালো। যে কারণে আমি বলছি, যদি মানবাধিকার নিশ্চিত করা যায়, নারীর অধিকারের জন্য আলাদা কথাই বলতে হবে না। কথা বলার জন্য ভালো সময় কোনটা? অবশ্যই সেটা রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করতে হবে। তারা যত দ্রুত এই বিষয়ে ফয়সালা দিতে পারবেন, এই সরকার কিন্তু পারবে না। আমরা যত আলোচনাই করি না কেন, এই সরকারের হাতে আরো বড় বড় অনেক দায়িত্ব আছে। সরকার তো এই পরিবর্তনগুলো করতে পারেনি গত 50 বছরে। করতে হবে, কারণ নতুন, তারা একটা শব্দ ব্যবহার করছে কিন্তু, নতুন বন্দোবস্ত। রাজনৈতিক দলগুলোকে ওই উপলব্ধিতে আসতেই হবে, 24-এর ওই চেতনা ধারণ করতেই হবে। ফাঁকিবাজি করুক, ফাঁক ফোকর দেখুক, গাফেলতি করুক, কিন্তু আসতে হবে, স্বীকার করতে হবে ওই জায়গাটায়। হয়তো এখন করছে না, যেহেতু রাজনীতি, আবার নির্বাচনমুখী দল বিএনপি বা অন্যান্য দলগুলো, এনসিপি যারা আছে, তারা এখনও নিবন্ধন না পেলেও তারাও ক্ষমতার ধারে কাছে থাকার একটা আশা ভরসা করে, ওই চেষ্টাও তারা করছে। কতটুকু কুলাবে ওইটা পরের বিষয়, কিন্তু তারা ফয়সালা দিতে পারবে এবং সুন্দর সমাধান আসবে। এই সময়ে এটাকে বেশি গুরুত্ব দিলে বরং আমার উপলব্ধি হচ্ছে এই সরকারের অন্যান্য জরুরি কাজকর্ম ব্যাহত হবে, প্রশ্নবিদ্ধ হবে, যেরকম বিতর্ক হবে, আলোচনার অধিকাংশ সময় চলে যাবে ওই কম গুরুত্বপূর্ণ বিষয়ে। ধন্যবাদ। জনাব হক, যদি আর কিছু যোগ করার থেকে শেষের দিকে আমরা আমি প্রশ্নে ধরেন আর একটু লিক প্রশ্নে আরো এক দুটা কথা বলি। সেটা হচ্ছে যে ওই অপু ভাই যেটা বললেন, আমি দিবু ভাই যেটা বললেন, আমি একটু ওনার সাথে কিছুটা ডিফার করি। সেটা হচ্ছে যে উনি লীগকে রাজনীতি দিয়ে মোকাবেলা করার প্রশ্ন বলেছেন। তো আওয়ামী লীগ আসলে একটা সন্ত্রাসী দলকে রাজনীতি দিয়ে মোকাবেলা করা যায় না বলে আমরা মনে করি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু নির্বাহী আদেশে নিষিদ্ধ চাচ্ছি না, এটা আমরা আগেও আমি ব্যাখ্যা করেছি, আবারও আমি এটা করে দিলাম। উনি একবার ওনার কথার মধ্যে বলেছেন, আর উনি বলছেন যে নির্বাচনের পরে রাজনীতি দিয়ে মোকাবেলা, তাহলে নির্বাচনের সময় কি হবে সেটাও আমরা ব্যাখ্যা করেছি। যে ধরেন আওয়ামী লীগকে আপনি নির্বাচনে আসতে দিলে এখানে একটা সিম্পলি গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হওয়ার খুব সমূহ আশঙ্কা আছে, খুব বড় আশঙ্কা আছে।
তো এই পরিস্থিতিকে আমাদেরকে প্রত্যেকটা রাজনৈতিক দল সহ যারা যারা স্টেক হোল্ডার আছেন তাদেরকে এই বিষয়টাকে খুব সিরিয়াসলি ডিল করতে হবে, খুব সিরিয়াসলি এই বিষয়টা নিয়ে আলাপ করতে হবে। আমরা মনে করি যে জুলাই সনদে আমরা যদি এই বিষয়টাতে ঐক্যমত হতে পারি তাহলে এইটাকে সমাধান করা ইজিলি সম্ভব। আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে আরেকটা জিনিস হয়, মানে এটা এখন আর ধরেন বলাও মানে বেশ মুশকিল হয়ে যায়। বলা মুশকিল হলে আমাদের উপরে তো অনেক ধরনের ট্যাগ আছে যে সরকারের পক্ষে আপনারা কেন কথা বলেন, সরকারের পক্ষে কথা বলেন। সরকার তো আসলে এখন পর্যন্ত সবার সরকার, নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার বলে যেভাবে ফ্রেমিং করা হয়, ধরেন নির্বাচিত সরকার মানে ধরেন গণ অভ্যুত্থানে জনগণ যখন লাল কার্ড দিয়ে একটা সরকারকে বসায় পূর্ববর্তী ফ্যাসিস্টকে সরিয়ে, তখন ওই সরকারকে নির্বাচিত সরকারেরও উপরে ধরা যায়। তো ওইভাবে আমরা সরকারকে না দেখে আমরা সরকারকে সবাই মিলে যদি সহযোগিতা করি, এবং আমরা যেটা চাই, যেটা হওয়া উচিত, গণতান্ত্রিক যে মানে উত্তরণ বাংলাদেশের করা দরকার, সেটা যদি আমরা সবাই মিলে করতে পারি তাহলেই বাংলাদেশে আমরা একটা গণতান্ত্রিক যাত্রা শুরু করতে পারবো। আরেকটা ব্যাপার যেটা বলা দরকার সেটা হচ্ছে যে এই ভাই যেটা বললেন যে স্পর্শকাতর বিষয়ে কথা বলা যাবে না, আমি আবার সেটা মনে করি না। এটা কথা বলা যাবে না, কথা বলতে হবে, পরিমিত কথা বলতে হবে, কথাও বলতে হবে, কিন্তু কথার জায়গাটা আমাদেরকে ওই ব্যাপারটা মানে ওই জায়গাতে যেতে হবে। যে ধরেন আমি খুব মানে মাঝে মাঝে পাই, খুবই আমার কাছে মানে কি বলে যে একটু খারাপ লাগে যে ধরেন হেফাজতের নেতারা যে ভাষায় বক্তৃতা করেন কিংবা বিএনপির নেতারা যে ভাষায় বক্তৃতা করেন, এখন কি অপোজিশনে আওয়ামী লীগ আছে? তা আওয়ামী লীগ অপোজিশনে থাকার সময় আমরা যে ভাষায় বক্তৃতা করতাম, এখন সেই একই ভাষায় করব কিনা? আমাদের একটা কোএক্সিস্টেন্স লাগবে, ডেমোক্রেসিতে এটা খুব গুরুত্বপূর্ণ। তো আমাদের ভাষাগত আসলে চেঞ্জ করা দরকার। জি, ধন্যবাদ। জনাব দীপু, যদি আর কিছু যোগ করার থাকে। আমি এই সুযোগে আমাদের প্রিয় নেত্রী দেশ থেকে কয়েক মাস আগে চলে গিয়েছিলেন চিকিৎসার জন্য। আল্লাহর রহমতে তিনি সুস্থভাবে আগামী 6 তারিখে ফেরত আসবেন। আমরা দেশবাসীর কাছে আজকের আপনার এই টকশোর মাধ্যমে আমি দোয়া চাচ্ছি তিনি যেন সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং আমাদের মাঝে আমাদের দেশের সমগ্র মানুষের যে চাওয়া পাওয়া, সে চাওয়া পাওয়া পূরণের যে ভূমিকা তিনি রাখতে পারেন। একই সময়ে আমি যেটা বলতে চাই, আমরা আসলে ভাইয়ের যে শেষ কথাটা, রাজনীতিতে বক্তব্য, বিবৃতি, ভাষণ, এগুলো একটা পরিণত বয়সে পরিমিতভাবে দেওয়া ভালো, এটা একমত। তিনি যে কথাটা বলেছেন এটা ওনাদের ক্ষেত্রে আজ এত বেশি প্রযোজ্য। আমি আক্রমণ করছি না, কিন্তু আমার মনে হচ্ছে যে আমাদের এই নেতারা যেসব কথাবার্তা বলতেছেন সেদিন জনসভায়, তাদের যেসব ভাষণ শুনলাম, তাতে আমরা একটু আতঙ্কিত হই না কেন? অবশ্যই কিছুটা হয়েছি। হুমকি ধামকির যে ধরন, এটা পরিবর্তন হলে ভালো হয়। তাহলে সবার জন্য, আমাদের জন্য, তাদের জন্য, সবার জন্য এটা ভালো হবে। আমরা আশা করছি আমরা জাতীয় ঐক্যমতের পক্ষে, এবং জাতীয় ঐক্যমত সেটাকেই বলে যেসব বিষয়ে অধিকাংশরা একমত হয়। সব কিছুতে একমত হয়ে কোনো কাজ হবে এটি অস্বাভাবিক, কখনো হবে না। আর সেটা করতে হবে এরকম চেষ্টা করাও ঠিক না। এই জন্যে ঐক্যমত তো প্রয়োজন বেসিক বিষয়গুলোতে, যেগুলো দ্রুত করতে পারলে একটি রাজনৈতিক সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেবে এবং গুরুত্বপূর্ণ সকল বিষয়গুলোকে তারা অতীতের সমস্ত শিক্ষা গ্রহণ করবে অতীত থেকে, যেটা একটু আগে মুস্তফা ভাই বলেছেন, আসতে হবেই, এদেরকে আসতে হবে সবাইকে। সেই জায়গাটা যে সময় আসলে ফুরিয়ে গেছে একেবারে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।